গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 15 সেপ্টেম্বর 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। যাদের যাদের মিসলেনিয়াস এক্সাম আছে তাদের সবার জন্য অল দ্য বেস্ট। খুব ভালো করে সবাই পরীক্ষা দাও। আজকের ফার্স্ট কোশ্চেন আমরা দেখব, ভারতের পরবর্তী অ্যালজেরিয়া দূতাবাসের রাষ্ট্রদূত কে নিযুক্ত হয়েছেন। আজকেও তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আমি দিইনি, নেক্সট দিন থেকে তোমরা এটা পাবে, ঠিক আছে। এখানে আজকে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার আমাদের হয়ে যাবে স্বাতী বিজয় কুলকার্নি। ভারতের পরবর্তী অ্যালজেরিয়া দূতাবাসের রাষ্ট্রদূত হয়েছিলেন স্বাতী বিজয় কুলকার্নি। স্বাতী বিজয় কুলকার্নি 1995 ব্যাচের একজন ভারতীয় ফরেন সার্ভিস অফিসার। বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয় অতিরিক্ত সচিব হিসাবে কর্মরত। অ্যালজেরিয়ার উত্তর পশ্চিম আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত একটা রাষ্ট্র অ্যালজেরিয়া। এর পূর্ণ সরকারি নাম অ্যালজেরিয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্র। রাজধানী অ্যালজিয়ার্স, মুদ্রা অ্যালজেরিয়ান দিনার। রাষ্ট্রপতি আবদেল মাজিদ তেবৌন। প্রধানমন্ত্রী রয়েছেন নাদির লারবাউই। তারপরে ভারতের প্রথম টিল কার্বন অধ্যয়ন কোন জাতীয় উদ্যানে পরিচালিত হলো। টিল কার্বন অধ্যয়ন এটা কেওলাদেও জাতীয় উদ্যানে পরিচালিত হলো। ভারত জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কমাতে মিষ্টি জলের জলাভূমিতে সঞ্চিত কার্বন শোষক তাদের ভূমিকা মূল্যায়ন করার জন্য প্রথম টিল কার্বন অধ্যয়ন শুরু করেছে। সম্প্রতি রাজস্থানের ভরতপুর জেলার কেওলাদেও ন্যাশনাল পার্কে টিল কার্বন নিয়ে ভারতের প্রথম গবেষণা করা হয়েছে। অধ্যয়নের লক্ষ্য জলাভূমির কার্বন সঞ্চয়ের সম্ভাবনা পরিমাপ করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রকৃতি ভিত্তিক সমাধান বিকাশ করা। কেওলাদেও জাতীয় উদ্যান কোথায় রয়েছে? রাজস্থানের মরুভূমিতে অবস্থিত। এটা পূর্বে ভরতপুর পাখি অভয়ারণ্য নামে পরিচিত ছিল। এই স্থানটাকে 1985 সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছিল। টিল কার্বন বলতে গাছপালা, অণুজীব, জৈব বস্তু এবং দ্রবীভূত আর কণাযুক্ত জৈব পদার্থ সহ মিষ্টি জলের জলাভূমিতে সঞ্চিত কার্বনকে বোঝায়। এই টিল কার্বন বাস্তুতন্ত্রের ভূমিকা এবং এর অবস্থানের উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করা হয়। কার্বনের প্রকারভেদ যদি দেখি, কালো কার্বন যেটা একটা জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে নির্গত একটা কালো ধুলোযুক্ত পদার্থ, যেটা কণা পদার্থ বায়ু দূষণের একটা উল্লেখযোগ্য অংশ গঠন করে। বাদামি কার্বন জৈব পদার্থ, যেমন জৈব ভরের অসম্পূর্ণ দহন থেকে উৎপন্ন হয়। এটা ইউভি এবং দৃশ্যমান সৌর বিকিরণ শোষণ করে, বিশ্ব উষ্ণায়নে অবদান রাখে। নীল কার্বন বায়ুমণ্ডল আর মহাসাগরে সঞ্চিত কার্বন। সবুজ কার্বন সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে স্থলজ উদ্ভিদে সঞ্চিত কার্বন। ধূসর কার্বন শিল্প প্রক্রিয়া থেকে নির্গত এবং কয়লা, তেল আর জৈব গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানিতে সঞ্চিত। লাল কার্বন বরফে পাওয়া জৈব কণা দ্বারা নির্গত। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে সবাইকে বলে দিই, আগস্টের কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি তোমাদের পাবলিশ হয়েছে। এগুলো তোমরা ইবুক সেকশনে পাবে। এই বইটাও পাবে 68টা স্ট্যাটিক জিকে, তার সাথে জানুয়ারি থেকে জুলাইয়ের টপ মোস্ট কারেন্ট অ্যাফেয়ার্স ইবুক সেকশনে তোমাদের রয়েছে। এছাড়াও টেস্ট সিরিজ বা ফ্রি উইকলি টেস্ট সেকশনে তোমরা জানুয়ারি থেকে জুলাই 2023-এর কারেন্ট অ্যাফেয়ার্স, 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স ফ্রিতে প্র্যাকটিস করতে পারবে। এছাড়া তোমাদের ক্লার্কশিপ এর ফুল লেন্থ টেস্ট সিরিজ উইথ সলিউশন রয়েছে ওই টেস্ট সিরিজ অপশনে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, এবং স্ট্যাটিক জিকের প্রশ্ন রয়েছে 1250-50টা সেটে, টপ স্ট্যাটিক জিকে যে কোনো পরীক্ষার জন্য। নেক্সট, ঐতিহাসিক সঙ্গীত ব্যক্তিত্ব সের্জিও মেন্ডেস সম্প্রতি 83 বছর বয়সে মারা গেছেন। তিনি কোন ল্যাটিন আমেরিকার দেশের বাসিন্দা ছিলেন? তিনি ছিলেন ব্রাজিলের বাসিন্দা। সের্জিও মেন্ডেস ছিলেন একজন কিংবদন্তি ব্রাজিলিয়ান সঙ্গীতজ্ঞ। সের্জিও মেন্ডেস একজন বিখ্যাত পিয়ানো বাদক, সুরকার। তারপরে হিন্দি দিবস কবে পালিত হয়? 14ই সেপ্টেম্বর পালন করা হয় হিন্দি দিবস। হিন্দি ভাষার সাংস্কৃতিক ঐতিহ্য আর মূল্যবোধ তুলে ধরতে প্রত্যেক বছর এই দিনটা পালন করা হয়। 1949 সালের 14ই সেপ্টেম্বর ভারতীয় সংবিধানের 343-এর 1 নম্বর ধারার অধীনে হিন্দিকে দেবনাগরী হরফে লেখা সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়। এই দিনটাকে স্মরণ করেই প্রত্যেক বছর হিন্দি দিবস উদযাপিত হয়। ভারত সরকার 14ই সেপ্টেম্বর 1953 সালে প্রথম হিন্দি দিবস পালন করেছিল। সেই থেকে প্রতি বছর 14ই সেপ্টেম্বর হিন্দি দিবস হিসাবে পালন করা হয়। হিন্দি কখন ভারত সরকারের সরকারি ভাষা হিসেবে গৃহীত হয়? 14ই সেপ্টেম্বর 1949-এ।
2024 সালে দেশটি ভারতের সরকারি ভাষা হিসাবে হিন্দি গ্রহণের 75তম বছর উদযাপন করছে, মানে আমাদের ভারত আর কি। 2011 সালের আদমশুমারি অনুযায়ী অষ্টম তফসিলের 22টা ভাষার মধ্যে হিন্দি সবচেয়ে বেশি কথ্য ভাষা। দেখো, সব থেকে বেশি হিন্দি, তারপরে বাংলা, তারপর মারাঠি, তারপর তেলেগু, তারপর তামিল, এগুলো তোমাদের প্রচুর আসে পরীক্ষাতে। বিশ্বে হিন্দি ভাষা প্রচারের জন্য প্রতি বছর 10 জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়। আর 10 জানুয়ারি 2006-এ প্রথম বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়েছিল। হিন্দিকে বৈশ্বিক ভাষা হিসাবে প্রচারের জন্য 1975 সালে নাগপুরে প্রথম বিশ্ব হিন্দি সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় দিনটাকে বেছে নেওয়া হয়েছিল। তারপরে 9 ইয়ার সিরিজ শিরোনামে ছোট গল্পের জন্য 2024 সিঙ্গাপুর সাহিত্য পুরস্কার কে জিতেছেন? এটা জিতেছেন প্রশান্তি রাম। ভারতীয় বংশোদ্ভূত ন্যানং টেকনোলজি ইউনিভার্সিটির অধ্যাপক প্রশান্তি রাম তার ছোট গল্প 9 ইয়ার সারির জন্য সিঙ্গাপুর সাহিত্য পুরস্কারটা পেয়েছেন। তার প্রথম কাজটা 2023 সালের শেষের দিকে প্রকাশিত হয়েছিল। এটা সিঙ্গাপুর, সিডনি, নিউ ইয়র্ক জুড়ে ছড়িয়ে থাকা এক তামিল ব্রাহ্মণ পরিবারের কথা বর্ণিত রয়েছে বইটায়। সিঙ্গাপুরের সবচেয়ে সম্মানিত সাহিত্য পুরস্কারগুলোর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর সাহিত্য পুরস্কার। ন্যানং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরে একটা সম্মানিত বিশ্ববিদ্যালয়, যেখানে প্রশান্তি রাম অধ্যাপক হিসাবে কাজ করেন। তারপরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বহুজাতিক সামরিক অনুশীলনে ভারতীয় নৌবাহিনীর P8I বিমান অংশগ্রহণ করেছে। অনুশীলনটার নাম কি? দেখো, এটার নাম হচ্ছে এক্সারসাইজ কাকারু। সামরিক অনুশীলন কাকারু রয়্যাল অস্ট্রেলিয়ান নৌবাহিনীর আয়োজিত একটা বহুজাতিক সামরিক অনুশীলন। এটা অস্ট্রেলিয়ার প্রধান বহুজাতিক সামুদ্রিক যুদ্ধ মহড়া, যেটা প্রত্যেক 2 বছর পর পর হয়। 16তম সংস্করণের মহড়াটা 7 সেপ্টেম্বর থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত চলবে, যেখানে 30টারও বেশি দেশ অংশগ্রহণ করেছে। এর উদ্দেশ্য আঞ্চলিক সহযোগিতা আর আন্তঃসম্পর্ক বাড়ানো আর বিশ্বাসের ভিত্তিতে অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা। INS 316 এর অধিনায়ক ক্যাপ্টেন অজয় কনওয়ার এই বছরে মহড়ায় ভারতীয় বাহিনী নেতৃত্ব দিচ্ছেন। তারপরে আল নাজা যৌথ সামরিক অনুশীলনটা ভারত কোন দেশের সাথে পরিচালনা করছে? এটা করছে ওমানের সাথে। ওমানে অনুষ্ঠিত হতে যাওয়া আল নাজা 5 অনুশীলনে ভারতীয় সেনাবাহিনীর 60 জন সদস্যের একটি দল যোগদান করবে। এই যৌথ সামরিক অনুশীলনটি 2024 সালের 13 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর পর্যন্ত সালালাহ এর রাবকুট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। 2015 সাল থেকে দ্বিবার্ষিকভাবে অনুষ্ঠিত আল নাজা অনুশীলনটা ভারত আর ওমানের মধ্যে পর্যায়ক্রমে হয়, একবার ভারতে হয়, একবার ওমানে হয়। শেষ অনুশীলনটা রাজস্থানের মহাজানে অনুষ্ঠিত হয়েছিল। আর এই অনুশীলনের মূল লক্ষ্য মরুভূমিতে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনা। ওমান আরবের একটা দেশ, আরবের উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত এবং পারস্য উপসাগরের মুখোমুখি। এটা সৌদি আরব, সংযুক্ত আরব এমিরেটস এবং ইয়েমেনের সাথে স্থলসীমানা ভাগ করে। এর রাজধানী আর বৃহত্তম শহর হচ্ছে তোমার ম্যাসকট, মুদ্রা ওমানি রিয়াল, সরকারি ভাষা আরবি। তারপরে কোন দেশ শিশুদের সুরক্ষার জন্য সামাজিক মিডিয়া ব্যবহারের জন্য ন্যূনতম বয়স কার্যকর করার জন্য একটা আইন প্রবর্তনের পরিকল্পনা করছে? তো এটা করছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া শিশুদের উপর মানসিক আর শারীরিক স্বাস্থ্যের প্রভাব সম্পর্কে উদ্বেগ মোকাবিলায় সামাজিক মিডিয়া ব্যবহারের জন্য ন্যূনতম বয়স নির্ধারণের জন্য একটা আইন প্রবর্তন করতে প্রস্তুত। কোন সালে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা প্রকল্প চালু করা হয়েছিল? দেখো, কিষাণ মানধন যোজনা যেটা 2019-এ চালু করা হয়েছিল। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা 12 সেপ্টেম্বর 2024-এ 5 বছর অতিক্রম করেছে। PMKMY 12 সেপ্টেম্বর 2019-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঝাড়খণ্ডের রাঁচিতে চালু করেছিলেন। মুম্বাই ভিত্তিক লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার সাথে অংশীদারিত্বে কৃষি আর কৃষক কল্যাণ মন্ত্রক প্রকল্পটি পরিচালনা করেছেন। 18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স, স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স, তারা এই স্কিমে যোগদানের যোগ্য। সমস্ত যোগ্য স্মল আর মার্জিনাল ফার্মার্স 60 বছর বয়স না হওয়া পর্যন্ত পেনশন তহবিলে প্রতি মাসে 55 থেকে 200 টাকার মধ্যে একটা পরিমাণ অবদান রাখতে হবে তাদেরকে। PMKMY এর অধীনে যোগ্য স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্সগুলো 60 বছর বয়সে পৌঁছানোর পরে 3000 টাকা একটা নির্দিষ্ট মাসিক পেনশন তারা পাবে। এটা হচ্ছে নিয়ম। এশিয়া আর ইউরোপের মধ্যে সংযোগ উন্নত করার জন্য কোন ভারতীয় কোম্পানি ইতালির স্পার্কলের সাথে অংশীদারিত্ব করেছে? ভারতী এয়ারটেল করেছে ইতালির স্পার্কলের সাথে। এটা এয়ারটেল আন্তর্জাতিক নেটওয়ার্ককে বৈচিত্র্যময় করবে এবং
ভারত আর প্রতিবেশী দেশগুলোতে ডেটা পরিষেবা ক্রমবর্ধন চাহিদা পূর্ণ করবে। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো আমরা দেখে নেব। কোন জাতীয় খাদ্যকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে? এর উত্তর হয়ে যাবে কার্বোহাইড্রেট বা শ্বেতসার। চৈতন্যদেবের মায়ের নাম সচী দেবী। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পারাদীপ বন্দর কোন রাজ্যে অবস্থিত? লোকসভার স্পিকারকে পদচ্যুত করতে হলে কতদিন আগে নোটিশ দিতে হবে? দেখো 14 সেপ্টেম্বর 2024-এর কোয়েশ্চেনগুলো এবার একবার চট করে আমরা রিভাইজ করে নেব, যেগুলো আগের দিন তোমাদের সাথে ডিসকাস করেছি। যারা যারা লাইভে রয়েছে দেখো কতগুলো উত্তর করতে পারো। 2024 সালে ভারত আর কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ইউথ অবভিয়াসের মানে স্টার্ট হয়েছে? ইউথ অবভিয়াসটা স্টার্ট হয়েছে, এটা ভারতের সাথে কার হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের হয়। আইসল্যান্ডে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত কে নিযুক্ত হয়েছে? আর রবীন্দ্র। ভারত সম্প্রতি কোন উপকূল থেকে VLSRSAM একটি ক্ষুদ্র পরিসীমা সারফেস টু এয়ার মিসাইলের সফল উড়ান পরীক্ষা করছে? তা করছে হচ্ছে তোমার উড়িষ্যার পূর্ব উপকূল। নেপালের 45তম সেনাপ্রধান হিসাবে কে শপথ নিয়েছেন? অশোক রাজ সিংদেল। কোন সংস্থা 2036 সালের মধ্যে চাঁদে একটি পারমাণবিক চুল্লি চালু করার পরিকল্পনা করছে? রোসাতম। ভারতে আবহাওয়ার পূর্বাভাস বাড়ানোর জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 2000 কোটি বিনিয়োগের সাথে কোন মিশনটা অনুমোদন করেছে? মিশন মৌসম। আদিবাসী ছাত্রদের শিক্ষা উন্নয়নের জন্য মহারাষ্ট্র কোথায় একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় স্থাপন করার পরিকল্পনা করছে? নাসিক। কোন দেশ আন্তর্জাতিক সৌরজোটের 101তম সদস্য হয়েছে? নেপাল। কোন রাজ্য সমস্ত শহুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আয়ুষ পরিষেবা প্রদানের জন্য প্রথম হয়েছে? মধ্যপ্রদেশ। কোন শহরে EBFY তার প্রথম ইভি দ্রুত চার্জিং স্টেশন চালু করেছে? গুরগাঁও। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আর যারা নতুন রয়েছে, প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে। আর মিসলেনিয়াস পরীক্ষার জন্য অল দ্য বেস্ট।